মে আই কাম ইন? হ্যালো, আসুন। দেবসেনা ম্যাডাম, আপনার সঙ্গে আপনার বোন আসেনি? ডক্টর, আমি আপনাকে আগেই বলেছি এই কেসটা আমি একা হ্যান্ডেল করতে চাই। শুধু শুধু আমার বোনকে এই টেস্ট ওই টেস্ট, এই ওষুধ ওই ওষুধ দিয়ে ডিস্টার্ব করতে চাই না। ইউ হ্যাভ মিস্টেকেন। দেখুন, আপনাকে এখানে ডেকে পাঠিয়েছি তার কারণ আপনার বোনের স্কিন টেস্টে একটু ডিফারেন্স দেখা যাচ্ছে। দেখুন ডক্টর, আমরা কিন্তু কেউ এই বিষয়ে আপনাকে কিছু বলিনি। আপনি জানলেন কি করে যে এই ব্যাপারে আমরা কিছু জানি না? দেখুন স্যার, কিছু বিষয়ে সায়েন্সও হেল্পলেস হয়ে যায় আর বিশ্বাস সেই জায়গাটা নিয়ে নেয়। এখনকার দিনের হয়েও আপনি এসব কথা বলছেন? লুক, ইউ আর এডুকেটেড। দেখুন, বিশ্বাস অন্য জায়গায়, বাট ট্রিটমেন্ট তো করাতে হবে। দেখুন, আপনার বোনের ব্লাড স্যাম্পেলসে ডিফারেন্স কিছু পাওয়া গেছে, সেই জন্য আরও অনেক পরীক্ষা করতে হবে, তাতে ওনারই ভালো হবে। আপনি তো ডক্টর, তাহলে নিশ্চয়ই আপনি প্লাসিবো ট্রিটমেন্ট সম্বন্ধে সবটা জানেন। আই মিন, কয়েক ধরনের ওষুধ আছে যেগুলোর কোনো সাইড এফেক্ট হয় না, সেটা দিয়েও কিন্তু অনেক রোগী, এমনকি ক্যান্সারের মতন পেশেন্টকেও সারিয়ে তোলা যায়, ক্যান্সারও পুরোপুরি কিওর হয়। এই কেসটাও অনেকটা সেই ধরনেরই কেস, আর আমাদের বিশ্বাস যে আমার বোন ঠিক ভালো হয়ে যাবে। দেবসেনা ম্যাডাম, প্লাসিবো ট্রিটমেন্টের যথেষ্ট লিমিটেশনস আছে। এছাড়া আমাদের হাতে অন্য কোনো উপায় নেই বলেই ওটা আমরা ব্যবহার করি, বাট এই সিচুয়েশনটা একেবারে আলাদা। তাহলে এই ধরনের সিচুয়েশনে আপনারা কি করেন? পেশেন্টকে নিয়ে আপনারা এক্সপেরিমেন্ট করেন, আজকে এই টেস্ট কালকে ওই টেস্ট, এইভাবে জ্বালাতন করেন। এই সব কিছু করার পর আপনারা আপনাদের রিসার্চ পেপার রেডি করেন আর তারপর সেটাকে পাবলিশ করেন, তাই তো? দেখুন, আপনাকে একটা কথা বলি, আমি আপনার বোনের ব্যাপারে একটা জিনিস ভালো মতো জানতে চাই। তাছাড়া আমাদের এথিক্সে আমরা কোনো পেশেন্টের ডেটাই লিক হতে দেই না ম্যাডাম। ও, তাহলে আপনারা এই ডেটা নিয়ে কি করবেন? দেখুন ডক্টর, বেকার আমার আইওয়াশ করবেন না। আপনারা এক বলেন আর এক করেন। আপনারা শুধু ফেমাস হতে চান, নাম কামাতে চান, আর এই সব করে টাকা রোজগার করতে চান। আপনি কেন বুঝতে পারছেন না? এটা একটা রেয়ার কেস, 1 লক্ষ লোকের মধ্যে এটা 2-1 জনের হয়ে থাকে। ও, তার মানে এবার আমার বোনকে আপনারা ল্যাবরেটরিতে রাখবেন আর একের পর এক টেস্ট করবেন, প্রত্যেক দিন ওর রক্ত টানবেন, ওকে জীবন্ত মেরে ফেলতে চাইছেন, তাই তো? দেবসেনা, প্লিজ, ইটস মাই পার্সোনাল রিকোয়েস্ট। নো, প্লিজ আপনার বোনকে এখানে নিয়ে আসুন। ওর জন্য দিল্লি থেকে স্পেশালিস্ট ডক্টর আসছেন। উনি এই সমস্ত কেস এর আগেও হ্যান্ডেল করেছেন। হি ইজ এ ওয়ার্ল্ড রেনাউন্ড। উনি অনেক রিসার্চ করছেন। সো ওনার রিসার্চ আর এক্সপেরিমেন্টের জন্য আমার বোনকে আমি পাঠিয়ে দেব? দেখুন ডক্টর, উনি হয়তো অনেক কেস হ্যান্ডেল করেছেন, কিন্তু এই কেসটা আমি ওনাকে হ্যান্ডেল করতে দেব না। আমাদেরকে আমাদের মতন থাকতে দিন। আমার বোনকে কিভাবে রাখবো সেটা আমি খুব ভালো করে জানি। দয়া করে আমার বোনের লাইফে ইন্টারফেয়ার করা বন্ধ করুন। থ্যাংক ইউ। দেবসেনা ম্যাডাম, দাঁড়ান। দেবসেনা ম্যাডাম, আমার কথা শুনুন। তুমি কিছু করনি, কিন্তু তোমার মা আছেন না, রয়্যাল রাজেশ্বরী, যাও গিয়ে তুমি জিজ্ঞেস করো। তোমাদের আর কি, যা ইচ্ছে তাই করতে পারো। টাকার জোর আছে, পলিটিক্যাল ব্যাকআপ আছে, সিস্টেম তো তোমরা নিজেদের মতো করেই চালাচ্ছ, তাই না? তোমার মা আমার বোনের ব্যাপারে কি বলেছেন তুমি জানো? একজন বয়স্ক মহিলা যদি এই কথা বলে, তার পরিবারের কি সংস্কার হতে পারে সেটা আমি জানি। ডোন্ট ইউ ডেয়ার সে দ্যাট। এটা কোনোদিনও সম্ভব হবে না। তোমাকে বিয়ে করে তোমার মায়ের সাথে থাকার মতন দুর্ভাগ্য আমার বোনের এখনো হয়নি। আরে গুড মর্নিং বিরাট, কি ব্যাপার আজকে সবার আগে ডাইনিং টেবিলে বসে পড়েছিস? কি হয়েছে বিরাট, শরীর খারাপ? ডক্টরকে ডাকবো? মনের ট্রিটমেন্টের কোনো ডাক্তার থাকলে ডেকে পাঠাও মম। মানসিক ট্রিটমেন্টের ডক্টর? মানে কি হয়েছে তোর মনের? আমরা বড় লোক, আমাদের অনেক অনেক টাকা আছে, এই সবের মাঝে আমরা ভুলেই গেছি যে আমরাও মানুষ, যে আমাদের মধ্যেও মানবিকতা থাকা উচিত। বিরাট, এই সোসাইটিতে কিভাবে থাকতে হয় জানিস? আমাদের জুতোতে যদি একটু ধুলো লাগা থাকে দেখি, সেইটা কিন্তু আমরা কখনো মুছতে যাই না। শুধু চোখের ইশারা করলে দুয়ারে লোক এসে দাঁড়াবে ওগুলো ক্লিন করার জন্য। আমাদের স্ট্যান্ডার্ডটা সোসাইটিতে কোথায় সেটা তোকে বুঝতে হবে। মম প্লিজ বন্ধ করো তোমার এই বড়লোকি ফিলসফিটা। আমরা যে কতটা বড় লোক সেটা আমরা জানলেই যথেষ্ট,
কিন্তু সেই বড় লোকই অন্য কাউকে অপমান করার জন্য ব্যবহার করা উচিত নয়। আরে কার অপমান হয়েছে বলে তুই এত আপসেট হচ্ছিস? কেন মম, তুমি জানো না তুমি কার অপমান করেছো সেদিন? তুমি চাও যে সেটা আমি নিজের মুখ দিয়ে বলে ব্যাপারটা আলোচনা করি? ও, ওই গরিব মেয়েটার কথা বলছিস? মম, এটাই, তোমার এই ব্যাপারটাই আমার একেবারে ভালো লাগে না। পার্টিতে পুরো ফ্যামিলিটাকে তুমি ডেকে অপমান করলে, সেটা তোমার ঠিক লাগলো? অফকোর্স, আমি যা বলেছি সেটা ঠিকই বলেছি। দে ওয়্যার নট ইনভাইটেড গেস্ট। এরকম লোকেরা বড় বড় পার্টিতে এসে ভালো মন্দ খাওয়ার জন্য অপেক্ষা করে থাকে। প্লিজ স্টপ ইট মম। ওরা হয়তো তোমার গেস্ট ছিল না, কিন্তু আমি ইনভাইট করেছিলাম ওদের। আমার গেস্ট ছিল ওরা। ওদেরকে ইনসাল্ট না করে অন্তত আমার কথা ভেবে ওদের সাথে ভালো ব্যবহার করতে পারতে তুমি। আমাদের বাড়িতে এসে প্রথমে অপমান হলো, আর তারপর ওরকম একটা দুর্ঘটনা ঘটলো। তো ভালো একটা মেয়ে জননী, আর এখন মুখ পুড়ে মাথা তুলে ঘোরা তো দূরের কথা, ওর ফিউচারটাও নষ্ট হয়ে গেল। এসব দেখে তারপরে তোমার খারাপ লাগে না মম? আরে আমি কি বললাম? মুখও পুড়িয়েছে। ওর একটু হুঁশ থাকা উচিত ছিল। ও কি ছোট বাচ্চা যে বেলুনের সাথে খেলা করছিল? দেখ, যাই হোক, আমাদের বাড়িতে ঘটনাটা ঘটেছে। কিছু টাকা দিয়ে দিস ট্রিটমেন্টের জন্য। মুখ এমনিতেই ঠিক হয়ে যাবে। আবার সেই টাকা? আমার কিছু হয়ে গেলে তখন ওই টাকা দিয়ে আমার মূল্য বিচার করবে মম? বিরাট, আই হেট দিস মম। একদিন এই টাকার নেশাই আমাদেরকে শেষ করে দেবে। তখন হয়তো তুমি রিয়েলাইজ করবে। আই হেট দিস আনওয়ান্টেড ট্রেজার। এখন মনে হয় যে বাংলোতে না শুয়ে মাটির ওপর যদি ঘুমোতাম তাহলে শান্তির ঘুম হতো। আজকাল এই টাকার কথা শুনলেই আমার গা জ্বলে ওঠে। আর এই সব কিছুর কারণ তুমি মম। তুমি। বিরাট, বিরাট, বিরাট দাঁড়া, বিরাট। রাজেশ্বরী, উইল ইউ স্টপ ইট? ওর মনটা যতদিন না ঠিক হয় ওকে ওর মতো ছেড়ে দাও। দুদিন যাক, ওই ঘটনাটা ওর মন থেকে মুছে যাক, আর ওই মেয়েটাও সুস্থ হয়ে উঠবে। তারপর দেখবে সব একেবারে আগের মতোই হয়ে গেছে। শুধু শুধু আননেসেসারি টেনশন করো না। তোমাদের দেওয়া কাজের কি হলো? গুরুদেব, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু হলো না। তোমাদের এত বেশি শক্তি আছে বলেই ঠিক এমনটা হয়েছে। এইটুকুতেই চেষ্টা ছাড়া উচিত নয়। একটা রাস্তা যদি বন্ধ হয়ে যায়, অন্য রাস্তা খুঁজে বের করার চেষ্টা করতে হবে আমাদের। ভালো লোকেদের জন্য খড়কুটোটাই হলো অস্ত্র, আর যারা খারাপ, অস্ত্র না থাকাটাই তাদের অস্ত্র। হ্যাঁ গুরুদেব, ঠিকই বলেছেন। আপনি জননীর রক্ত পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন। এই কাজটা হলো না বলে হতাশ হয়ে পড়েছেন। আপনি আরও একটা সুযোগ পেয়েছেন। শত্রুদের শত্রু মিত্র হয়ে থাকে। নীলি আমাদের বন্ধু হয়ে গেছে। যেই কাজটা আমরা করব ভেবেছিলাম সেটা ও করেছে। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু পারলাম না। আর এই কাজটা হয়নি বলেই আমরা আঘাত পেয়েছি। জননীর রক্ত আমাদের হাতে আসার আগেই হাতছাড়া হয়ে গেল। গুরুদেব, আমাকে একটা সুযোগ দিন আপনি। ওই জননীর রক্ত আমি আপনার হাতে এনে দেব।
বিরাট, হ্যাঁ মম। এক্ষুনি বেরিয়ে যাচ্ছিস? হ্যাঁ মম, একটা আর্জেন্ট মিটিং আছে, আমি অ্যাটেন্ড করেই চলে আসবো। 5 মিনিট আছে তো? কেন বলো তো? আয় বলছি, আরে কি আয় হয়েছে? বলছি। মম। আরে আয় না, মম, আয় না, দেখ দেখ, কালকে তোর 24th বার্থডে। এই সব কিছু আমি শুধু তোর জন্য আনিয়েছি। এর মধ্যে তোর যা পছন্দ সেটা সিলেক্ট কর। পার্টিতে তোকে এমন ভাবে সাজতে হবে যে তোর থেকে বেশি গ্ল্যামারাস যেন আর কাউকে না লাগে। তোর কোন কালারটা পছন্দ? মম, আমায় কোন কালারে মানাবে সেটা আমার থেকে ভালো তুমি জানো। তুই যে কোনো কালার পরলেই ভালো লাগবে। কালার কোনটা? দেখ, ব্লুটাও ভালো লাগছে, মেরুনও ভালো লাগবে, গ্রিনটাও ভালো লাগবে। মম, তুমি যেটা সিলেক্ট করবে আমি কাল সেটাই পরে নেবো, ওকে? ঠিক আছে। ঠিক আছে, এবার আমি আসি, আমার লেট হয়ে যাচ্ছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এদিকে আয় আয় মম, আয় আরে আয়, আবার কি এক হলো, মম? মিনিট, আয় না, বস। দেখ, এগুলো সব ব্র্যান্ডেড ওয়াচ, এর মধ্যে একটা তোকে পছন্দ করতে হবে। মম, ওয়াচও তুমি সিলেক্ট করবে, জামা কাপড়ও তুমি সিলেক্ট করবে। তুমি একবার যেটা আমায় পরতে বলবে আমি সেটাই ভালো ছেলের মতো পরে নেব। আমার সোনা ছেলে। সব হয়ে গেছে তো, এবার আমি আসি। এই দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? আরে দাঁড়া না 1 মিনিট। মম, ওয়াচ হয়ে গেল, ড্রেস হয়ে গেল, আবার কি বাকি আছে? দেখ, ওয়াচ, জামা কাপড় সবকিছু পছন্দ না হলে চেঞ্জ করা যাবে, কিন্তু এটা এটা লাইফ লং, নো চেঞ্জ। দেখ, এর নাম জাহ্নবী, দারুণ ইন্টেলিজেন্ট। এর বাবা লিডিং এমএনসির ফাউন্ডিং প্রেসিডেন্ট। মম, ওকে ওকে, দেখ, এর নাম হলো বৈষ্ণবী, লাস্ট টাইম মিস ইন্ডিয়া উইনার। এর বাবা মা দুজনেই টপ ফ্যাশন ডিজাইনার, বলিউড থেকে হলিউডের টপ ডিজাইনার। মম, আমি তোমায় বলছি, ওয়াচ আর জামা কাপড়ের মতো এদেরকে আমি মোটেই সিলেক্ট করতে পারবো না। তার কারণ এরা কি কাজ করে বা এদের বাবারা কি করে সেসব ব্যাপারে আমার একেবারেই কোনো ইন্টারেস্ট নেই। সো আই এম লিভিং নাও, থ্যাংক ইউ, বাই। বিরাট বিরাট বিরাট, রাজেশ্বরী, কি চিন্তা করছো তুমি? তোমাকে আগে এইরকম ভাবে চিন্তা করতে আমি কখনো দেখিনি। বিরাট এখন বড় হয়ে গেছে, ওর ওপর এইভাবে শুধু শুধু জোরাজুরি করাটা মোটেই উচিত হবে না। ও এখন আর ছোট বাচ্চা নয়, ওকে ওর মতন থাকতে দাও। ওর মনটা ঠিক হয়ে গেলে ও নিজেই তোমার কাছে চলে আসবে, তারপরে সব আগের মতোই হয়ে যাবে রাজেশ্বরী। ও আমাদের একমাত্র ছেলে, এই পুরো সম্পত্তির উত্তরাধিকারী। ও এইভাবে থাকবে, ওইভাবে থাকবে বলে কত স্বপ্ন দেখেছি, সব স্বপ্ন আমার ভেঙে চুরমার হয়ে গেল। আমাদের স্ট্যাটাসে বিলং করে এনা মেয়ে আনবো, ওদের স্ট্যাটাস আর আমাদের সম্পর্ক আরো মজবুত হবে বলে কত ভালো ভালো মেয়ের সম্বন্ধ দেখেছি। আর এখন ও ওই গরিব মেয়েটার পিছনে ছুটে বেড়াচ্ছে। আমাদের ফ্যামিলির একটু সম্মানের খেয়াল না করে ওই গরিব মেয়েটাকে পছন্দ করলো। ওই মেয়েটা যে কি জাদু করেছে, কি বশ করেছে বুঝতে পারছি না। ওই গরিব মেয়েটার সাথে যবে থেকে মিশছে তবে থেকে আমার ছেলে আমার থেকে দূরে সরে গেছে। এই ব্যাপারে তুমি একটু ওর সাথে কথা বলো। ঠিক আছে, ওর মনের অবস্থাটা ঠিক হয়ে যাক, তারপরে কথা বলবো। কিন্তু তুমি এইভাবে চিন্তা করাটা বন্ধ করো, ওকে? বিরাট, বিরাট, বিরাট। হোয়াট ডক্টর রাম, সকাল সকাল হঠাৎ করে চলে এলেন? ম্যাডাম কি ফুল বডি চেক আপ করানোর জন্য আপনাকে ফোন করেছিলেন, নাকি আমাদের বড় বসের আরে কিছু? একটু তো চুপ করো। কি শ্যামদা, তুমি কি সব ভাবছো বলো তো? আমি বিরাটকে ঘুম ভাঙাতে এসেছি। ওয়েক আপ? হ্যাঁ, তা নয় তো কি। আরে ওকে আমি অনেকক্ষণ ধরে ফোন করে যাচ্ছি, ফোনই তুলছে না। ও কি ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছে নাকি? তাড়াতাড়ি ওকে কি ঘুম থেকে ডাকো তুমি। না, ঘুমিয়ে ছটপট করা লোকের আবার কি ওয়েক আপ ডক্টর? কি ঘুমোচ্ছে না? না ডক্টর, কোনো একটা ব্যাপার মনের মধ্যে সিরিয়াসলি নিয়ে সময় মতো ঘুম নেই, খাওয়া নেই, কি আর বলবো। ও এখন কোথায় আছে? নিজের রুমেই আছে। ঠিক আছে, আমি দেখছি।
বিরাট, হে রাম, হোয়াট আ সারপ্রাইজ! তুই কি মমের চেক আপ করতে এসেছিস নাকি মম পাঠিয়েছে আমার চেক আপ করার জন্য? এর কোনোটাই না বস। তোর সঙ্গে আমার একটা বিষয়ে দরকারি কথা ছিল। ফোনে কথা বলা যাবে না এমন কি বিষয়ে কথা বলবি? আরে তুই তো ফোনটাই ধরছিলি না, সেই জন্য আমাকে তোর বাড়িতে আসতে হলো। তুই ফোনটা ভালো করে চেক করে দেখ, তোকে আমি কতবার ফোন করেছি। সো সরি রাম, আমার ফোনটা আসলে রুমেই ফেলে চলে এসেছি আমি। ঠিক আছে, এসব ছাড়। আচ্ছা, তুই যাকে হসপিটালে অ্যাডমিট করেছিলি, জননী নামের, ওই মেয়েটার ব্যাপারে কিছু জানার ছিল। কি হয়েছে রে? এনিথিং সিরিয়াস? না রে, সিরিয়াস কিছু নয়। দেখ, ওই মেয়েটাকে সব কিছু টেস্ট করার আগে ওর দিদি এসে ওকে বাড়িতে নিয়ে চলে গেছে। ফর মি ইট ওয়াজ আ স্পেশাল কেস। আমার টোটাল ক্যারিয়ারে এটা একটা ইন্টারেস্টিং কেস। ইট ওয়াজ আ মেডিকেল মিরাকল। মিরাকল? কি হয়েছে রে? এনিথিং সিরিয়াস? না রে, সিরিয়াস কিছু নয়। দেখ, ওই মেয়েটাকে সব কিছু টেস্ট করার আগে ওর দিদি এসে ওকে বাড়িতে নিয়ে চলে গেছে। ফর মি ইট ওয়াজ আ স্পেশাল কেস। আমার টোটাল ক্যারিয়ারে এটা একটা ইন্টারেস্টিং কেস। ইট ওয়াজ আ মেডিকেল মিরাকল। মিরাকল? আই মিন ওয়ান স্পেশাল কেস, ওয়ান ইন্টারেস্টিং কেস। আর এটা যদি আমার হাত দিয়ে সলভ হয় তাহলে সেটা একটা মিরাকল হবে। ও ওকে। সেই জন্য ওই মেয়েটা যেহেতু তোর পরিচিত, যদি ওর অ্যাড্রেসটা পাওয়া যায় তাহলে আমি ওর কেসটা স্টাডি করতে পারবো। আই মিন, তোর যদি কোনো অবজেকশন না থাকে ওর বাড়ির অ্যাড্রেসটা দিবি? হ্যাঁ আচ্ছা, দিচ্ছি তারা। চল। আচ্ছা বিরাট, তোর কি মন খারাপ নাকি বলতো? নাথিং লাইক দ্যাট, সেরকম কিছুই নয়। দেখ, মুখের ওপরে কত দাগ হয়ে গেছে। কিভাবে পড়েছিলিস বলতো? এই দাগটা যেতে এখন কতদিন সময় লাগবে কে জানে। একবার পাই ওই বেলুন বিক্রি করা লোকটাকে, মজা দেখাচ্ছি আমি ওর। ছেড়ে দাও দিদি, থাক। ও তো নিজের পেট চালানোর জন্য করছে। ও কি জানতো এরম হবে? ও পেটের দায় করেছে, ছেড়ে দাও হ্যাঁ, দিদি। ছেড়ে দেবো। এত কিছু হওয়ার পরেও ছেড়ে দেবো? আরে ধরা পড়ুক ও একবার আমার হাতে। ওই বেলুন আলার আমি সব বিক্রি বার্তা বন্ধ করব। এমন ওর ব্যবস্থা করব না। কেউ কারোর জীবনের সাথে এইভাবে খেলা করে নাকি? হ্যাঁ বলতো। জননী, ওই পার্টিতে বেলুন ব্লাস্ট কখন হয়েছিল? আমরা সবাই তো ওখানেই ছিলাম। আমিও বুঝতে পারিনি প্রণব। ওই বাচ্চাগুলোকে বেলুন ফুলিয়ে দিচ্ছিলাম, তখন একটা বাচ্চা আমাকে কোথা থেকে একটা সুন্দর বেলুন এনে দিল। আর তখন আমিও তো আশ্চর্য হয়ে গেছি। আমাদের কারুর হলো না, বেচারা এই জননীরই হলো। আমার যদি ওরকম কিছু হয়, মাই গড, ভাবলেই কেমন একটা হচ্ছে আমার। জননী, ওরে বাবা, কেমন আছো মা এখন? ঠিক আছে আচ্ছা, আর সপ্তাহখানেক লাগবে ভালো হতে। হাইড্রোজেন গ্যাস তো অনেক বেশি পড়েছে। যে বেলুন বিক্রি করছিল সে একবার ধরা পড়ুক আমার হাতে, তার অবস্থা কি করি তুমি দেখো। তোমরা জানো আমেরিকাতে গ্যাস ফিল করার জন্য লাইসেন্স নিতে হয়। এই ধরনের কিছু করলে ওদেরকে পিটিয়ে জেলে পাঠিয়ে দেয়। বিলাসিনী, আমরা কিন্তু এখন আমেরিকাতে নেই, ইন্ডিয়াতে আছি। এইখানে ওই সমস্ত আইন আসতে এখন অনেক দেরি আছে। আমাদের দেশে চুপচাপ বসে থাকা ছাড়া কি আর করবে বলো? ইন্ডিয়াতে তো সবকিছুর জন্য এক্সকিউজ আছে। একটু অ্যাডজাস্ট করুন বললেই হলো, ব্যাস, তাহলে তো একেবারে মাথায় চড়ে বসবে। হোপলেস পিপল। ও সবসময় এরকমই। ছাড়ো মা। দেবসেনা, তুমি বলেছিলে ডক্টরের সাথে কথা বলবে, তার কি হলো মা? হ্যাঁ আঙ্কেল, প্রথমে তো আমিও রামের ব্যাপারে এরকমই কিছু ভেবেছিলাম, কিন্তু পরে বুঝলাম হি ইজ এ নাইস ম্যান। রিয়েলি? হ্যাঁ আঙ্কেল, প্রথমে তো ওনার ওপরে আমি অনেক চিৎকার করেছি। তারপরে আমি আমার পার্সটা ভেতরে ফেলে এসেছিলাম, সেটা নিতে গিয়েই বুঝলাম যে উনি কত ডেডিকেটেড পার্সন। পেশেন্টদের জন্য খাওয়া দাওয়া ছেড়ে সারা দিন তাদের সেবা করে যাচ্ছে, নিজের কোনো খেয়ালই রাখে না। হ্যাঁ হ্যাঁ, আমি পরে জানাচ্ছি। শিওর, বাই। সিস্টার, 106 ওয়ার্ডের পেশেন্টের কি হলো?
হ্যালো, হাই ডক্টর, বলুন। হাই দেবসেনা ম্যাডাম, কেমন আছেন? হ্যালো, হাই দেবসেনা ম্যাডাম, আপনি খেয়েছেন? কি ব্যাপার ডক্টর, আজ কি পেশেন্টদেরকে ছুটি দিয়ে দিয়েছেন? সকাল সকাল আমার সাথে আড্ডা মারার মুডে আছেন মনে হচ্ছে। নো ওয়ে, এটা এক ধরনের কেয়ারিং ফলো আপ বলতে পারেন। এটা একটা অদ্ভুত ব্যাপার, পেশেন্ট আর পেশেন্টের বাড়ির লোকেরা ডক্টরের পিছনে পড়ে থাকেন। ডক্টর আমরা কখন আসবো, কখন আপনি মিট করবেন। এখানে ডক্টর পেশেন্টের দিদিকে ফোন করছে। এনিওয়েজ, জননীকে চেক আপ করাতে এখানে নিয়ে আসার জন্য আপনাকে ফোন করেছি। ডক্টর প্লিজ, আমি তো আপনাকে প্রথমেই বলেছি এই বিষয়টা নিয়ে আমি আপনার সাথে কোনো রকম অশান্তি হোক সেটা চাই না। এই বিষয়টা আমি একা হ্যান্ডেল করতে চাই। এইসব ওষুধ, হসপিটাল এইসব দিয়ে ওর কিচ্ছু হবে না। এটা আমার উপর ছেড়ে দিন দয়া করে। আপনি ভুল বুঝছেন দেবসেনা ম্যাডাম, আপনার বোন জননীর ফেসটা আগুনে পুড়ে গেছে আর ওই জায়গাটা খুবই সেন্সিটিভ। ওখান থেকে কিন্তু ইনফেকশন হয়ে যেতে পারে। ধুলো থেকে সবসময় দূরে থাকতে হবে আর ওনাকে সাবধানে রাখতে হবে। উনি হসপিটালে থাকলে সবচেয়ে ভালো হতো ম্যাডাম। ঠিক আছে ডক্টর, আমি তো ওকে দেখাশোনা করছি। আপনি বুঝতে পারছেন না ম্যাডাম, দেখুন যার যে কাজটা করা উচিত সেটা দয়া করে তাকেই করতে দিন না। দেখুন আমি যদি এখন গান করি তাহলে কেউ কি সেটা শুনবে? আপনি যদি এখানে এসে ওর ট্রিটমেন্ট করান তাহলেও ঠিক হয়ে যাবে। দেখুন আপনার বোনকে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে সেটা আপনি করতে পারবেন। আপনার বোন জননীর জন্য একটা নার্সের প্রয়োজন। একটা কাজ করি, আমি একজন নার্সকে পাঠিয়ে দিই। সে জননীকে ড্রেসিং করে মেডিসিন লাগিয়ে দেবে আর ওকে দেখাশোনাও করবে। আর জননীর দেখাশোনা যদি ঠিকমতো না হয় সেই মুহূর্তেই আপনি আমাকে একটা ফোন করবেন। ওকে? ইজ ইট রিয়েলি রিকোয়ার্ড ডক্টর? দেখুন রিকোয়ার্ড আছে বলেই তো আমি নার্সকে পাঠাচ্ছি, আর এটা করলে আমার খুব ভালো লাগবে। প্লিজ। ঠিক আছে, পাঠিয়ে দিন। অ্যান্ড থ্যাঙ্কস ফর দ্য কনসার্ন। বাই। থ্যাংক ইউ।
এইটা আপনার জন্মদিনে আমার তরফ থেকে উপহার। থ্যাংক ইউ সো মাচ। বিরাট, আমি 3-4 দিন ধরে তোকে লক্ষ্য করছি, তুই কেমন যেন বদলে গেছিস। ইজ সামথিং রং? ইয়েস ড্যাড, আই এম টু ডিসঅ্যাপয়েন্টেড। এই সেলিব্রেশন মানে কারুর মনে কোনো দুঃখ না দিয়ে একটা ভালো সময় কাটানো, কিন্তু আমাদের বাড়িতে যা হয়ে চলেছে। ওই ঘটনা যে ঘটবে সেটা কেই বা জানতো, অথবা ওটা তো কেউ প্ল্যান করে করেনি। ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। হ্যাঁ ড্যাড, আমি মানছি ওটা অ্যাক্সিডেন্টই ছিল, কিন্তু মা যেরকম ব্যবহার করলো ওদের সাথে, বাড়িতে অতিথি হয়ে যারা এসেছিল তাদের অপমান করলো। বেচারা জননী, ওর কি দোষ ছিল? এক ফোঁটাও সিম্প্যাথি না দেখিয়ে মা কত কিছু বলল ওদের। বেচারি জননী, আমি জানি ও কতটা সহ্য করেছে, কতটা কষ্ট পাচ্ছে, কে জানে। বিরাট, আমি ওদের বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়ে এসেছি, দরকার হলে ফাইন্যান্সিয়ালি হেল্প করব, কিন্তু তুই ওই চিন্তাটা নিয়ে আর পড়ে থাকিস না। ইউ জাস্ট রিল্যাক্স প্লিজ। তুমি যে ওর সাপোর্টে সেটা আমি ভালো করে জানি। তুমি যদি না থাকতে তাহলে ওর মজা আমি বুঝিয়ে দিতাম। হ্যালো শালিনী, আমি দেবসেনা কথা বলছি। শালিনী, আমাদের বাড়িতে একটা পার্সোনাল ইস্যু হয়েছে, সেই ব্যাপারে তোর সাথে একটু ডিসকাস করতে চাইছিলাম। আমার মনে হচ্ছে কিছু একটা সমাধান তুই দিতে পারবি। কাল দেখা করবি প্লিজ? থ্যাংক ইউ, বাই। আসুন আসুন আন্টি, আন্টি বিরাট। হাই আন্টি। হাই নীলি, কি ব্যাপার, সারপ্রাইজ ভিজিট? ফোনও করনি? সারপ্রাইজ ভিজিটের একটা কারণ আছে, সেটা যদি ফোনে বলে দিতাম তাহলে তো মজাটাই থাকতো না। এখন এই ভিজিটের কারণে একটা সাসপেন্স তৈরি হবে। আচ্ছা, কি সেই সারপ্রাইজ, আমি জানতে পারি কি? একদম। হাই আঙ্কেল। হাই বিরাট। কি মানিলি, পুরো টিম নিয়ে চলে এসেছো যে? আঙ্কেল, এটা তো একটা স্মল টিম, ব্যাস। যদি এবার বিরাট আমাকে সঙ্গ দেয় তাহলে দেখবেন এই টিমটা কত বড় হবে। ওয়াও, সত্যি? ইয়েস আন্টি, বিরাট ফিউচার স্টার অফ বেঙ্গল। এরপরে আর তুমি বিজনেসম্যান বিরাট নও, সুপারস্টার বিরাট। নীলি, কিন্তু এখন তো আপনার বাবা একজন টলিউড সুপারস্টার। উনি লেজেন্ডারি সুপারস্টার আর তুমি ইউথ জেনারেশন সুপারস্টার।
দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি বিরাটকে মেকআপটা করে দিন, ফটোশুটের জন্য লেট হয়ে Okay, যাচ্ছে। এক মিনিট দাঁড়ান। দেখুন নীলি, যা বলার চেষ্টা করছেন সোজাসুজি বলুন আমায়, ঘুরিয়ে পেঁচিয়ে একদম কথা বলবেন না। আরে বিরাট, এত বলার পরেও তুমি বোঝোনি? আমার ড্যাড আমার নামে একটা ব্যানার স্টার্ট করছেন, আর ওই ব্যানারেই উনি ওনার ফার্স্ট প্রোডাকশন শুরু করছেন। আর সেই ফিল্মে দুটো হিরো, একজন আমার ড্যাডির এজের আর একজন তোমার এজের। হিরোইনটাকে জিজ্ঞেস করলে না তো? সেটা কি তুমি নিলি? ওয়াও আন্টি, হোয়াট আ গেস! আপনি কি করে বুঝলেন? একজন হিরো আমার বাবা, আরেকজন হিরোর জন্য বিরাটকে ভেবেছেন। যখন ড্যাডি বিরাটকে হিরো হিসেবে ডিসাইড করলেন, তখন আমি ঠিক করলাম বিরাটের হিরোইন একমাত্র আমাকেই হতে হবে। অ্যান্ড ইউ নো হোয়াট? ড্যাডি বললেন যে ওকে, তুই হবি। আন্টি, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এটা হাইয়েস্ট বাজেটের সিনেমা। ওয়ার্ল্ড ওয়াইড 3000 স্ক্রিনে এই সিনেমাটা রিলিজ করবে, আর গানগুলো সব সুইজারল্যান্ডে শুট হবে। আমি তো শুধু সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছি যে কবে আমাদের যে শুটটা শুরু হবে। প্লিজ স্টপ ইট নীলি। দিস ইজ টু মাচ। আমাকে না জিজ্ঞেস করে আপনি ডিসিশন নেওয়ার কে হন? আমার লাইফে আমি কি করতে চাই না করতে চাই সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র আমার। আমার নিজেরও কিছু অ্যাম্বিশনস রয়েছে। বিজনেসের জগতে আমি নিজস্ব একটা সাম্রাজ্য বিল্ড আপ করতে চাই, সেটাই আমার অ্যাম্বিশন। প্লিজ স্টপ ইট নীলি। দিস ইজ টু মাচ। আমাকে না জিজ্ঞেস করে আপনি ডিসিশন নেওয়ার কে হন? আমার লাইফে আমি কি করতে চাই না করতে চাই সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র আমার। আমার নিজেরও কিছু অ্যাম্বিশনস রয়েছে। বিজনেসের জগতে আমি নিজস্ব একটা সাম্রাজ্য বিল্ড আপ করতে চাই, সেটাই আমার অ্যাম্বিশন। মুখে রং লাগিয়ে সং সেজে অন্য কারুর চরিত্রে অ্যাক্টিং করে আমি ফেমাস হতে চাই না। গট ইট? প্লিজ লিভ মি। এই প্রজেক্টে দয়া করে আমাকে টানবেন না। আপনার বাবাকে বলে দিন অন্য কোনো হিরোকে বেছে নিতে, টাকাও বাঁচবে আর সময়ও। যত সব। ডোন্ট ওয়ারি নীলি, মন খারাপ করো না। দেখো, ও এরকমই করে, হঠাৎ করে রিয়াক্ট করে ফেলে, আবার ঠান্ডা হলে সব ঠিক হয়ে যায়। হ্যাঁ নীলি, তুমি যদি আগে ওকে বলতে তাহলে হয়তো মেন্টালি প্রিপেয়ার থাকতো, কিন্তু এইভাবে সারপ্রাইজ দিয়েছো বলে হয়তো ওর পছন্দ হয়নি। হ্যাঁ নীলি, এই মুভিটা নিশ্চয়ই বানানো হবে, আর ও হিরো, তুমি হিরোইন। কিন্তু এই মুভি রিলিজ হওয়ার আগে বিরাটের রিয়েল লাইফ হিরোইন হবে তুমি। এই মোটা নাটা, তোরা দেখ রে, আমার চুল উড়ে যাচ্ছে। বাবা কি বলেছেন জানিস তো? আমার একটাও চুল যেন হারিয়ে না যায়, আর যদি সেটা হয় তোদেরকে আমি জ্বালিয়ে দেব। যা এখন। চল রে চল। চল 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 চল। আরে আমরা তো মহা ঝামেলায় পড়েছি। ন্যাড়া হতে বললো ওর বাবা ওকে, আরে ন্যাড়া হলেও আর কাজ করে মরছি আমরা। হ্যাঁ,
এই ধর ধর ধর, ধর, ধর। গুরুদেব এই নিন। হ্যাঁ, এই হ্যাঁ নিন। হ্যাঁ সাবধানে যত্ন করে দে এদিকে। বাবা দেখো, আমার মাথার সব চুল আমি কেটে ফেলেছি। এখন এটা বলো, কেন আমার মাথার সব চুল তুমি কাটতে বললে? এটুকুও তোর জ্ঞান নেই মাথার চুল কিসের জন্য কাটতে হয়? না বাবা, আমি বুঝতে পারিনি। যাদের বাবা মারা যায় তাদেরকেই মাথা ন্যাড়া করতে হয়। তোর এই কাজের জন্য ভেবে নে আজ আমি মারা যাচ্ছি। কিরে ভাই, এই লোকটা কি এখনই মরছে? দেখ ভাই, একজন একবার মরলেই যথেষ্ট রে। এই লোকটা খালি নাটক করছে কেন? বারবার বলছে আমি মরবো। চুপ কর, কথা বলিস না। সেটা কি করে সম্ভব বাবা? কে রে, আমায় তো মানুষের রূপ তুই দিতে পারলি না। ওই শোভা এবং তার সাপগুলো, অত সব শক্তি রেখে কি লাভ হলো? সব সময় তুমি তো কাটা ঘায়ের উপরে নুন ছেটাতে থাকো বাবা। চেষ্টা করে হেরে গেছি সেটা সত্যি, কিন্তু চেষ্টাটা করতে তো ছাড়িনি। আর যতক্ষণ না জিতে যাই চেষ্টা ছাড়বও না আমি। প্রত্যেকটা পরীক্ষার একটা নির্দিষ্ট সময় থাকে, বুঝলি তুই? সময় পেরিয়ে গেলে সেটা আর কখনোই ফিরে আসে না। সবার আগে কি করতে হবে সেটা বলো বাবা। কাপড়টা বিছিয়ে তারপরে এই কাটা চুলগুলোর ওপর ছড়াতে থাক। ঠিক আছে বাবা। ওই হাড়ির মধ্যে থেকে দ্রব্যটা তুলে নে, তারপর ওটা চুলের ওপর ছেটাতে থাক। আরে বাবা রে, এখন ওই নিচে থাকা হাড়টা নিয়ে চুলের মধ্যিখানে রেখে বেঁধে নে। এবার এটা নিজের পিঠে বেঁধে নে। আমরা যদি এখানে পড়ে থাকি তাহলে মনে হচ্ছে ওরা ওই কাজটা কোনোদিনও করতে পারবে না। চল, সুবিশাল এই সংসার, ওরা চেষ্টা করে যাক জননীর রক্তটা নিয়ে আসার। ততক্ষণে আমরা অন্য কাজ সেরে নিই। চল বাবা, তুমিও যাবে আমার সঙ্গে? সাধনা করার জন্য কি কোনো রূপের প্রয়োজন হয়? তুই দেখিস আমাদের আশা অতি শীঘ্র পূর্ণ হবে। মনে বিশ্বাস নিয়ে এগোতে থাক। তাই হোক বাবা।
ড্রাইভারের হাত দিয়ে চেক পাঠিয়েছি, দেখুন না কত আছে। ঠিক আছে ঠিক আছে, এই মাসের মেডিসিনটা খুব তাড়াতাড়ি অর্ডার দিয়ে দেবো। ম্যাডামের সঙ্গে কথা বলে ডিক্লেয়ার করছি, দাঁড়ান। ওকে। কে ফোন করেছিল, কি বলছিল? ওই ম্যাডাম মডার্ন মেডিকেল স্টোরসের লোকের। এতদিন হলো এই মাসের মেডিসিনের অর্ডারটা দেয়া হয়নি, তো তাই আজকেই অর্ডার দিতে বলছে। কালকে থেকেই সব দাম বেড়ে যাবে। এখন আর কোনো মেডিসিনস লাগবে না বলে দাও। এমনিতেই আপনার বিপিটা বেড়ে গেছে ম্যাডাম। ম্যাডাম, আপনাকে রেগুলার মেডিসিনটা নিতেই হবে, না হলে আপনার না থাকলে কি হবে? সুগার বেড়ে যাবে, মাথা ঘুরবে, কিডনি ফেলিওর হবে।